আসসালামু আলাইকুম। শুধু করছি। ডাকপ্রিয়র চিঠি। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩ আর ৪। ক্লাসে বসে এত মনোযোগ দিয়ে কি লিখছিস তুই? পাশাপাশি সিটে বসতে বসতে কথাটা বল মাহি। চিঠি লেখায় মনোযোগী তনিমা মাহির দিকে তাকাল না, বরং সেইভাবে কাগজে কলম চালিয়ে লিখতে লিখতে বলল, প্রেমপত্র লিখছি। তনিমার কথাটা প্রথমে বুঝতে না পেরে মাহি পাশ থেকে তনিমার লেখায় উকি দিয়ে দেখতে চেয়ে বলল, প্রেমপত্র লিখছিস? কি স্যার? দেখা তো তোর প্রেমপত্রটা একটু দেখি। পাশ থেকে মাহি উকি মারতে তনিমা চট করে লেখার কাগজের উপর বই চাপিয়ে ঢেকে নিল। বিরক্তির চোখে মাহির দিকে তাকিয়ে বলল, কারও ব্যক্তিগত জিনিস দেখতে নেই, জানিস না? তনিমার কথায় মাহি কপাল কুঁচকে বলল, তোর আর ব্যক্তিগত জিনিস? তোর কি এমন আছে যেটা আমি জানি না? সব জানলেও এটা জানতে পারবি না। এটা আমার একান্ত তাকে নিয়ে লেখা একটা চিঠি। আমি চাই সে ছাড়া অন্য কেউ আমার চিঠি না পড়ুক। তনিমার কথাটা এবার বেশ সিরিয়াস মনে হলো মাহির কাছে। খেয়ালি ভাব ছেড়ে কপাল কুচকাল মাহি। অবিশ্বাস্য গলায় শুধাল, সত্যি তুই ক্লাসে বসে প্রেমপত্র লিখছিস তনি? হুম। কাকে? সোহাগ ভাইয়াকে। আমাদের কলেজের ফাইনাল ইয়ারের সোহাগ ভাইয়া, যার কথা তুই আমাকে বলিস। ওই সোহাগ ভাইকে তুই চিঠি পাঠাবি? হ্যাঁ। তনিমার সম্মতিতে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করে মাহি সোজা হয়ে বসল। ব্যাগ থেকে খাতাপত্র বের করতে করতে ব্যঙ্গ করে বল মাহি, পছন্দ করেছিস সবে মাত্র ৩ মাস হলো, এর মধ্যে তুই চিঠি লিখতে বসে গেছিস? ডাক্তারি ছেড়ে এখন কবি হবি নাকি তনি? ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তনিমা আর মাহি। দুজনের বন্ধুত্ব প্রাইমারি থেকেই। পাশাপাশি বাড়ি হওয়ায় দুজন স্কুল, কলেজ এমনকি ভালো স্টুডেন্ট হওয়ায় একই মেডিকেলে চান্স পেয়েছে, যার দারুণ তনিমার সকল খবরই মাহির জানা। তবে সোহাগের প্রতি তনিমার ভালো লাগা প্রায় ৩ মাস যাবৎ। মেডিকেলে ভর্তি হওয়ার প্রথম দিকেই তনিমার নজরে পড়েছিল ফাইনাল ইয়ারের সোহাগকে। ছেলেটা বেশ নম্র, ভদ্র আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রেম ভালোবাসার মধ্যে নেই, হয়তো পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাই এড়িয়ে চলে। তনিমা শুনেছে ডাক্তারি পড়া সোহাগের প্রথম লক্ষ্য। বেশ কয়েকবার অবশ্য তনিমার সঙ্গে সোহাগের যাতায়াতের পথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি দুজনের। মূলত সোহাগ ছেলেটির প্রশংসা সকলের মুখে শুনতে শুনতে তনিমার মনে সোহাগের প্রতি ভালো লাগা জন্ম নেয়। সেই থেকে তনিমা সোহাগের ফোন নাম্বারও জোগাড় করে কলও করেছিল বেশ কয়েকবার। কিন্তু ভদ্রলোক সোহাগ ভাই তনিমাকে রং নাম্বার ভেবে ব্লক করে দেয়। এজন্য মূলত পড়ুয়া সোহাগ ভাইকে তনিমা তার স্টাইলে চিঠি লিখতে বসেছে। এই ভেবে যদি ভদ্রলোক ওর চিঠি পড়ে ওর মনের কথাগুলো বুঝতে পারে, নয়তো ফোনে তো ওকে ব্লক করে রেখেছে। তনিমা মাহির কথার জবাবে বলল, বিষয়টা কবি হওয়ার না মাহি। আসলে আমার মনের কথাগুলো সোহাগ ভাইয়ার কাছে পৌঁছাতে চাইছি বলে এই চিঠির মাধ্যমটা বেছে নিয়েছি। এছাড়া দ্বিতীয় অপশন দেখছি না আমি। তনিমার কথাটা শেষ হতে না হতেই মাহি ফের ব্যঙ্গ করে বলল, তুই এমনভাবে বলছিস যেন সোহাগ ভাই দুনিয়াতে না থেকে চাঁদের দেশে বসবাস করে। এই বিল্ডিংয়ের ৩ তলার ল্যাবে গেলেই পেয়ে যাবি তোর ফেমাস সোহাগ ভাইকে। দেখবি চোখে মোটা চশমা আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে কেমিক্যাল লাশের পরীক্ষণে ব্যস্ত। যা গিয়ে দেখ। মাহিকে ব্যঙ্গ করে সোহাগের বর্ণনা দিতে দেখে খানিকটা ক্ষেপে যায় তনিমা। ব্যাগে বইখাতা গুছিয়ে চলে যেতে নিলে তৎক্ষণাৎ মাহি তনিমাকে টেনে জায়গায় বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে বলল, আচ্ছা সরি, সোহাগ ভাইকে নিয়ে আর কিছু বলবো না। তবে তুই চিঠি না লিখে ভাইয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারিস, বিষয়টা কাজে দেবে। তনিমা মন খারাপ করে বলল, আসলে আমি সোহাগ ভাইকে বেশ কয়েকবার কল দিয়েছিলাম, কিন্তু সোহাগ ভাইয়া আমার কল রিসিভ করে না। যদিও প্রথম একবার রিসিভ করেছিল, কিন্তু যখন বুঝতে পারল আমি রং নাম্বারে কলটা দিয়েছি, তখন তিনি আমার কলটা কেটে নাম্বারটা ব্লকলিস্টে ফেলে দেন। ফেসবুকেও একটা ফেক আইডি দিয়ে উনাকে মেসেজ করেছি, কিন্তু উনি আমার মেসেজ সিন করেনি আর না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। সেজন্য মূলত বাধ্য হয়ে শেষ অপশন হিসেবে এই চিঠির মাধ্যম অবলম্বন করেছি। আসলে আমি যতটুকু জানি সোহাগ ভাইয়া অনেক পড়ুয়া মানুষ, প্রেম ভালোবাসার মধ্যে নেই। তাই আমিও শেষ একবার চেষ্টা করে এই চিঠিটা ওনার কাছে পৌঁছাতে চাইছি। যেহেতু উনি পড়ুয়া মানুষ, সেজন্য আশা করছি আমার এই চিঠি উনি পড়বেন আর ভাগ্য ভালো থাকলে এই চিঠির উত্তরটাও দিতে পারেন। তনিমার কথায় মাহি চট করে পাল্টা প্রশ্ন করল,
আর যদি উত্তর না দেন তখন কি করবি? তখন অপেক্ষা করব ওনার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। তারপর সরাসরি আমি নিজে গিয়েই ওনাকে আমার মনের কথাগুলো জানাব। আর তখনও যদি রিজেক্ট করে দে তো তখনেরটা তখন দেখা যাবে। অগ্রিম ভাবতে চাচ্ছি না। তনিমার কথায় মাহি খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা চিঠি লিখছিস ভালো কথা, কিন্তু পাঠাবি কিভাবে? সোহাগ ভাইয়ার আশেপাশে তো সারাক্ষণ ওনার বন্ধুবান্ধব থাকে, ওনাকে একা পাওয়া মুশকিল। তাছাড়া সোহাগ ভাইয়ের বন্ধুবান্ধব যদি জানে তুই জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেমপত্র দিয়েছিস, তাহলে ঝামেলায় পড়ে যাবি তনি। ওরা কিন্তু পুরো ক্যাম্পাসে তোকে পচিয়ে ফেলবে, হাসাহাসি করে। ভেবেচিন্তে কিন্তু চিঠিটা পাঠাস। ওরা সিনিয়র বলে কথা। মাহির কথায় তনিমাও সেইভাবে স্বতঃস্ফূর্তার সঙ্গে বলল, আমি জানি বিষয়টা, সেজন্য চিঠিতে আমার পরিচয় গোপন রাখব। আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি তা কিছু লিখব না। তবে যদি এই চিঠির উত্তরটা আসে, তাহলে সুযোগ বুঝে কোনো একদিন অন্য কোনো চিঠিতে নিজের পরিচয় জানাব। তবে এখন আপাতত পরিচয় লুকিয়ে বেনামি চিঠি পাঠাব। তনিমার কথায় মাহিও সম্মতি দিয়ে বলল, সেটাই ভালো হবে। তবে এই চিঠি পাঠাবি কিভাবে? তনিমা খানিকটা ভেবে বলল, ক্যান্টিনে যখন ওরা আড্ডা দিতে বসে, তখন সুযোগ বুঝে সোহাগ ভাইয়ার বইয়ের ভিতরে রেখে দেব চিঠিটা। একদিন না হয় লুকিয়ে পাঠালি। রোজ রোজ কি এইভাবে পাঠাবি? আরে না, এত রিস্ক নিয়ে রোজ রোজ চিঠিকে পাঠাবে? তবে এই চিঠিতে লোকেশন দেওয়া থাকবে, নেক্সট চিঠিগুলো কোথায় পাঠানো হবে। আমার বাকি চিঠিগুলো সেই লোকেশন অনুযায়ী যাবে, বুঝলি? দুপুর 1:02-3 কাঠফাটা রোদের উত্তাপ শহরে। গরমে অতিষ্ঠ মানুষ। এমন অতিষ্ঠ গরমে মারিদের জিপ গাড়িটি এসে থামল ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। সারি সারি গাড়ির সঙ্গে মারিদ নিজের জিপ গাড়িটিও পার্কিং করল। গাড়ি থেকে নামতে নামতে হাতের মুঠোয় গাড়ির চাবির রিংটি পিষল। সূক্ষ্ম নজরে আশেপাশে তাকাতে তাকাতে মুখের মাস্কটি খুল অতি সন্তর্পণে। চোখে তার রোদস্মা। গায়ে কালো অফিসিয়াল পোশাক। বলিষ্ঠ দেহে কালো শার্টের সঙ্গে কালো প্যান্ট ইন করা। গলায় টাই বা গায়ে কোট নেই, বরং অতি গরমে শার্টের হাতা দুটো টেনে কনুই পর্যন্ত গোটানো। বা হাতের কবজিতে একটা দামি ঘড়িও দেখা গেল। মাত্র কনস্ট্রাকশন সাইট থেকে সরাসরি এখানে এসেছে সে। সেজন্য খানিকটা ক্লান্ত সে। সকাল 7টায় বের হয়েছিল আর এখন দুপুর হতে চল, তার খাওয়া দাওয়া নেই। কনস্ট্রাকশন সাইটের ঝামেলা মিটিয়ে ম্যানেজার আর পুলিশদের বিদায় করে এদিকে এসেছে সে। মূলত মারিদকে বেশ কয়েকবার ফোন করে এখানে আসতে বলেছে রিফাত। হঠাৎ মারিদকে এত জরুরি তলবে কেন এখানে আসতে বল রিফাত, সেটা আপাতত জানে না মারিদ। তবে রিফাত এই ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে রিফাতের। বেশিরভাগ সময় রিফাতের ছাত্রছাত্রীদের সঙ্গে ল্যাবেই কাটে। পেশায় রিফাত একজন পিএইচডি ডিগ্রি অর্জন করা ডাক্তার হলেও সে ডাক্তারির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও পার্ট টাইম শিক্ষকতা করছে 7-8 মাস ধরে। মারিদ ঢাবিতে পড়াশোনা করলেও সে একজন বংশগত ব্যবসায়ী। তাছাড়া মারিদের সবসময় ডাক্তারির চেয়ে ব্যবসার প্রতিই ঝোঁক ছিল। আর এই মেডিকেল কলেজের চত্বরে সে পড়াশোনার তাগিদে না আসলেও অন্যান্য কারণে বহুবার এসেছে। তবে আজকে মারিদ নিজের কারণে এখানে আসেনি, এসেছে রিফাতের ডাকে। এবার রিফাতটা যে কই কে জানে। মারিদকে ডেকে রিফাতের লাপাত্তা ব্যাপারটায় বেশ বিরক্ত মারিদ। অতিষ্ঠ গরমে তপ্ত রোদে দাঁড়িয়ে মারিদ বিরক্তিতে কপাল কুঁচকে আশেপাশের অনুসন্ধানী চোখে তাকিয়ে রিফাতের খোঁজ করে পকেট থেকে ফোন বের করল। অন্য হাতে চাবির রিংসহ পকেটে হাত গুজে সেইভাবে দাঁড়াল গাড়িতে পিঠ ঠেকিয়ে। আশেপাশে যাতায়াতরত ছাত্রছাত্রী সকলের দৃষ্টি বাঁকে বাঁকে মারিদের দিকেই যাচ্ছে। সুদর্শন পুরুষের দিকে সবার দৃষ্টি যাবে, সেটাই স্বাভাবিক। তবে এর বাইরেও মারিদের এখানে চেনা পরিচিত অনেকেই আছে, যারা মারিদ আলতাফকে খুব ভালোভাবেই চেনে। বলতে গেলে মারিদ আলতাফ নামে ডাকে বেশ বদনাম এই শহরে। বেশ অসংখ্যবার মারামারিতে খবর এসেছে তার। মেজাজ বেশ তীক্ষ্ণ। চট করে রেগে যাওয়ার মতো ব্যামো আছে বলেই মারিদকে সবাই ঘাড় তারা লোক বলে চেনে। বদনাম মারিদ আশেপাশে সকলের দৃষ্টি পরখ করে ক্ষিপ্ত মেজাজে রিফাতকে ছোট করে মেসেজ লিখল, ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, নয়তো চলে যাব। মেসেজটা লিখে মারিদ ডায়াল নাম্বারে গেল। কল লিস্টে থাকা বসন্তে পাখি সেভ নাম্বারটি দেখে কল মেলাল তাতে। শেষ দুজনের কথা হয়েছিল সকাল 6টার দিকে।
তারপর ব্যস্ততায় মারিদ কল দেওয়ার সুযোগ পায়নি বলে এখন কল মেলাল। কিন্তু অপর পাশের কল রিং হতে হতে কলটি কেটে যেতেই মারিদ কপাল কুঁচকাল। সচরাচর কখনো এমন হয় না যে মারিদ কল দিয়েছে আর সাথে সাথে ওপাশের ফোনটি রিসিভ হয়নি। মারিদ দ্বিতীয়বারের মতো কল করতে চাইলে তক্ষুনি কেউ মারিদকে গমগমে গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম মারিদ ভাই, কেমন আছেন? সামনে সোহাগকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মারিদ ডায়ালকৃত কলটি তৎক্ষণাৎ কেটে ফোনটি পকেটে গুজে বেশ স্বাভাবিকভাবেই সোহাগের সালামের উত্তর দিতে দিতে কপাল কুঁচকে বলল, ওয়ালাইকুম সালাম। মারিদের কুঁচকানো মুখভঙ্গিতে সোহাগ চট করে বুঝে ফেল মারিদ তাকে তখনও চিনতে পারেনি। সেজন্য সোহাগ আগ বাড়িয়ে মারিদকে নিজের পরিচয় দিয়ে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন ভাই? আমি সোহাগ। সোহাগ নামটি বলতে মারিদ পাল্টা প্রশ্নে একই ভঙ্গিতে বলল, নাজিম কাকার ছেলে রাইট? জি ভাই। পড়াশোনা কেমন চলছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলছে কোনো রকম। কিন্তু আপনি এখানে কি করছেন? কোনো প্রয়োজন এসেছেন ভাই? হ্যাঁ, আমার হেল্প লাগবে ভাই। মারিদ গম্ভীর মুখভঙ্গিতে সোহাগকে জানাল, আপাতত না, রিফাতের জন্য অপেক্ষা করছি। স্যারের ক্লাস তো শেষ, হয়তো চলে আসবেন এক্ষুনি। হুম। তারপর মারিদের সঙ্গে সোহাগকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও মিনিটখানেকটা সময়। মারিদ থেকে বিদায় নিয়ে সোহাগ চলেই যাবে, এর মাঝে তনিমা সোহাগকে ক্যান্টিনে খুঁজে না পেয়ে মাঠে এসে দেখতে পেল গেটের সামনে দাঁড়িয়ে সোহাগ কারো সঙ্গে কথা বলছে। দূর থেকে তনিমা সোহাগের সঙ্গে দাঁড়িয়ে থাকা মারিদকে ঠিকঠাক লক্ষ্য করেনি, বরং একাকী সোহাগকে দেখে তনিমা ক্যান্টিনের কর্মরত থাকা 7-8 বছরের একটি ছেলেকে ডেকে তার হাতে 50 টাকার একটি নোট গুজে দিয়ে বলল, সোহাগের হাতে তনিমার চিঠিটি দিয়ে আসতে। ছোট ছেলেটির নাম রাসেল। সে তনিমার মুখে বলা সোহাগ নামক ছেলেটিকে চিনতে পারল না। এই কলেজের ক্যান্টিনে সে নতুন কাজ করতে এসেছে, মাত্র মাসখানেক সময় হলো। এত অল্প সময়ে সে ঠিকঠাক ছাত্রছাত্রীদের চেনে না বলে তনিমা আঙুলে দেখানো ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমি সোহাগ নামের কাউরে চিনি না আপা। কারে দেব আপনার চিঠি? তনিমা ফের আঙুল তুলে গাড়ি পাশে দাঁড়ানো সোহাগকে দেখিয়ে বলল, ওই যে কালো শার্ট পরা ভাইয়াটা দেখছো, তাকে গিয়ে এই চিঠিটা দেবে। কিন্তু আমার নাম বলবে না, কেমন? তুমি কি আমার নাম জানো? তনিমার কথায় ছেলেটি তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, না আপা, আপনার নাম তো জানি না। আপনার নাম কি? তোমার আমার নাম জানতে হবে না, তুমি গিয়ে শুধু এই চিঠিটা দিয়ে দৌড়ে চলে আসবে, তাহলেই হবে। যাও তাড়াতাড়ি, নয়তো ভাইয়াটা চলে যাবে, যাও যাও। সোহাগকে চলে যেতে দেখে তনিমা ছোট ছেলেটিকে দৌড়ে পাঠিয়ে সেও ক্যাম্পাসের মাঠ থেকে ক্লাসে চলে গেল। অথচ সোহাগের পাশাপাশি মারিদও দাঁড়িয়ে ছিল গাড়িতে পিঠ ঠেকিয়ে। গাড়ির জন্য তনিমা মারিদকে লক্ষ্য না করলেও মারিদের পাশাপাশি সোহাগও কালো শার্ট পরেছিল সেদিন। ছোট ছেলেটি চিঠি হাতে দৌড়ে আসতে আসতে ততক্ষণে সোহাগ মারিদ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসেল নামক ছোট ছেলেটি সোহাগের জায়গায় মারিদকে কালো শার্টে দাঁড়িয়ে থাকতে দেখে সে তনিমার চিঠিটি মারিদের দিকে বাড়িয়ে দিতে দিতে হাঁফানো শ্বাসে বলল, ভাইজান, আপনার চিঠি লন। সাদামাটা পোশাকে 7-8 বছরের একটি ছেলেকে মারিদের দিকে একটি কাগজে মোড়ানো কিছু বাড়িয়ে দিতে দেখে মারিদ কপাল কুঁচকে তাকাল সেদিকে। সন্দিগ্ধ গলায় বলল, আমার চিঠি? ছেলেটি তৎক্ষণাৎ মারিদের হাতের উপর চিঠি রেখে দৌড়ে চলে যেতে যেতে চিৎকার করে বলল, হো ভাইজান, আপা দিছে আপনারে, আপা দিছে আপনারে। এই বাক্যটিতে মারিদের কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল। মারিদের অপরিচিতা কাল রাতেই বলেছিল তার নামে বেনামি চিঠি লিখবে। তাহলে এটা কি মারিদের অপরিচিতার চিঠি? মারিদকে চিঠি দেবে বলে সে তখন ফোন তুলছিল না। তার মানে মারিদের অপরিচিতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। এখন নিশ্চয়ই মারিদের আশেপাশে কোথাও আছে, লুকিয়ে মারিদকে দেখছে হয়তো। মারিদের অপরিচিতা মারিদকে দেখছে, এই ভাবনাটা মাথায় আসতে মারিদ চট করে আশেপাশে তাকাল দৃষ্টি ঘুরিয়ে। চোখে রোদস্মা খুলে হাতে চিঠিটায় নজর ঘোরাল। কেমন অদ্ভুত শিরশির অনুভূতি হলো তার অপরিচিতার দেয়া প্রথম চিঠি ছুঁতে পেরে। এই চিঠিটাতে নিশ্চয়ই তার অপরিচিতার ছোঁয়া লেগে আছে। মারিদের মন ব্যাকুলে বারবার হাতের চিঠিটায় চোখ বুলাল। পকেটের ফোনটি বের করে তৎক্ষণাৎ ডায়াল লিস্টে বসন্তের পাখি নামক নাম্বারে ছোট করে মেসেজ লিখল, আপনি কি ঢাকা মেডিকেল স্টুডেন্ট অপরিচিতা? এই মুহূর্তে কি আমার আশেপাশে আছেন? থাকলে একটু সামনে আসবেন, অল্প দেখব।
আপনার চিঠি পেয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্লিজ আসবেন। মারিদের ব্যাকুলতার মাঝে হঠাৎ মনে হলো তার অপরিচিতা বলেছিল চিঠির কথা ফোনে বলা যাবে না। ফোনের কথা ফোনে হবে আর চিঠির কথা চিঠিতে। তাই মারিদ ছোট মেসেজটি লিখেও ডিলিট করে দিল। পাঠাল না, বরং মনকে বুঝাল ব্যাকুল না হতে। মেয়েটি তার কাছে সময় চেয়েছে, মারিদের উচিত তাকে সময় দেওয়া। তাছাড়া মেয়েটি তো আর পালিয়ে যাচ্ছে না মারিদকে ছেড়ে। ঢাকা মেডিকেলের শিক্ষার্থী তখন মারিদের আশেপাশেই কোথাও আছে মেয়েটি। অস্থির মারিদ নিজের মনকে দমিয়ে গম্ভীর মুখে তাকাল ক্যাম্পাসের দিকে। রিফাতকে আসতে দেখা গেল সেদিক থেকে। মারিদ গম্ভীর মুখে পুনরায় চোখে রোদস্মা পড়তে পড়তে হাতের চিঠিটা পকেটে গুজে গাড়িতে উঠে বসল। অপর হাতে চাবির রিং বের করে মারিদ গাড়ি স্টার্ট করতে রিফাত মারিদের পাশাপাশি সিটে বসতে বসতে ক্লান্তিতে হাতের অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা জিপের পেছনের সিটে ফেলতে ফেলতে বলল, ভাই আগে রেস্টুরেন্টে চল, সেই ক্ষুধা লেগেছে। উফ, মারিদ গাড়ি ঘুরাতে ঘুরাতে বলল। আমাকে এখানে ডাকার কারণ? মারিদের কথায় রিফাত হেয়ালি করে বলল, আমার টাকা শেষ, ভাবলাম তোর টাকায় লাঞ্চ করব, সেজন্য ডেকেছি। রিফাতের অহেতুক কথায় মারিদ উত্তর করল না, বরং বিরক্তিতে কপাল কুঁচকে গাড়ি স্টিয়ারিং ঘুরাল। মারিদকে চুপ থাকতে দেখে রিফাত সত্যি জানিয়ে বলল, আচ্ছা শোনো, বলছি তোর মা আর আমার মা মিলে আমাকে দায়িত্ব দিয়েছে তোকে বিয়ের জন্য রাজি করাতে। আজ সন্ধ্যায় ওরা একটা মেয়ে দেখতে যাবে, সেজন্য ওরা আমাকে খুব তেল মেরেছে যেন তোকে নিয়ে যায় মেয়ের বাড়িতে। আমি তো জানি তুই বিয়ের জন্য রাজি হবি না, সেজন্য ভাবলাম তুই যখন বিয়ে করবি না তখন আগে ট্রিট খেয়ে নি। তুই বিয়ে করলেও ট্রিট পাই, আবার না করলেও আমি ট্রিট পাই, বুঝলি? রিফাতকে বিষণ্ণয়ে চমকে দিয়ে মারিদ হঠাৎ বিয়েতে সম্মতি দিয়ে গাড়ি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, তোকে কে বলেছে আমি বিয়ে করব না? বাসায় ফোন করে বল আমি সন্ধ্যায় মেয়ে দেখতে যাব। মারিদের কথাটা কেমন অবিশ্বাস্য লাগল রিফাতে নিকট। রিফাত অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি তুই বিয়ে করবি? কেন, আমাকে কি তোর তৃতীয় লিঙ্গ মনে হয় যে বিয়ে করতে চাইব না? আরে না, ধুর, দাঁড়া আগে আমি বাসায় খবর দিই। রিফাত খুশিমনে নিজের ফোন খুঁজতে গাড়ির পেছনে রাখা ব্যাগে হাত বাড়াল। ততক্ষণে মারিদের কোলে থাকা বসন্তের পাখি কলটি কেটে গেল। মারিদ গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে সেদিকে তাকাল। 1 মিনিট 06 সেকেন্ড লাইনে ছিল কলদাতা। মূলত মারিদ গাড়িতে বসতেই বসন্তের পাখি নামে কলটি এসেছিল তার ফোনে। মারিদ সুযোগ বুঝে কলটি রিসিভ করে ফোনটি কোলে রাখে উল্টো করে। মূলত মারিদ পূর্ব থেকে জানত রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানবে কথায় কথায়। হলোও তাই। রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানতে মারিদও সম্মতি জানাল কলদাতাকে শুনিয়ে শুনিয়ে। মূলত মারিদ বিয়ের খবরটা শুনে অপরিচিতা কেমন রিয়াকশন দেয় সেটা জানতে চায় মারিদ। তাছাড়া মারিদ জানে মেয়েটি তাকে পছন্দ করে, তারপরও মারিদ চায় অপরিচিতা তা নিজের মুখে স্বীকার করুক এবং স্বেচ্ছায় মারিদের সামনে আসুক। মারিদের বয়স 30-এর কোঠায়। সে এসব প্রেমে বিশ্বাসী নয়। অপরিচিতাকে ভালো লাগে, তার মানে মারিদ সোজা বিয়ে করে নেবে মেয়েটিকে, এবার সে দেখতে যেমনই হোক। চেহারা দিয়ে ভালোবাসা হয় না, মনে মিল হলেই হলো। আর মারিদের মন বসে গেছে মেয়েটির উপর। এই যেমন আজ মারিদ কত ব্যস্ত ছিল। ব্যস্ততায় সে সকাল থেকে না খাওয়া, তারপরও মেয়েটিকে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিস করেছে। আর এই বেকুলতাটা মারিদেরকে ক্রমে অধৈর্য পুরুষের রূপান্তর করছে। বাকি রইল অপরিচিতার ফ্যান্টাসি। তাহলে এসব ফ্যান্টাসি বিয়ের পরে চলুক, সমস্যা নেই, কিন্তু আগে বিয়েটা করে নিক। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনায় ততক্ষণে রিফাত মারিদের মা সালমা সৈয়দকে কল মিলাল। প্রথমবার রিং হতেই শোনা গেল ভদ্রমহিলা গলার স্বর। রিফাত সালাম দিয়ে বলল, মামি, মারিদ বিয়েতে রাজি হয়েছে, বলেছে সন্ধ্যায় মেয়ে দেখতে যাবে, তোমরা আয়োজন কর। রিফাতের কথা শেষ হওয়ার আগেই মারিদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করব, তোকে কখন বললাম? মারিদকে পাল্টি নিতে দেখে রিফাত তৎক্ষণাৎ সালমা সৈয়দের কল কেটে দিতে দিতে তাড়াহুড়োয় বলল, মামি, আমি ভুল বলেছি, মারিদ বিয়েতে রাজি হয়নি, বিয়ে ক্যান্সেল। ফোন কেটেই রিফাত কপাল কুঁচকে মারিদকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মাত্র না বিয়েতে সম্মতি দিলি, তাহলে মুহূর্তে পাল্টি নিলি কেন? মারিদ সেইভাবে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দূরের রাস্তার দিকে তাকিয়ে জবাবে বলল, বিয়ে করব বলেছি, কিন্তু পরিবারের পছন্দে বিয়ে করব এটা তো বলিনি।
তোর বুঝার ভুল। মারিদের কথায় এতক্ষণ না চমকালেও এবার বেশ চমকাল রিফাত। খানিকটা অবিশ্বাস্য গলায় শুধাল, তার মানে তুই নিজের পছন্দে বিয়ে করবি মারিদ? রিফাত চমকানো মনোভাব বাড়িয়ে দিয়ে মারিদ ফের সম্মতি দিয়ে বলল, করলাম। এতে সমস্যা কোথায়? তার মানে তুই কাউকে পছন্দ করিস? মেয়েটাকে মারিদ? মারিদ আর পছন্দের বিয়ে সত্যি? এই মেজাজি ছেলেও কাউকে পছন্দ করতে পারে? আল্লাহ, এটা রিফাত জানে না? মারিদ কি প্রেম করছে? এজন্য এতদিন ধরে বিয়ে করতে চাইছে না? রিফাতের কোনো কথায় মারিদকে আর উত্তর করতে দেখা যায়নি। কেমন গম্ভীর মুখে ছিল বাকিটা সময়। কিন্তু অস্থির রিফাতের ব্যাকুলতার শেষনেই জবে থেকে বুঝতে পারল মারিদের কোথাও পছন্দ আছে বলে। অথচ প্রেমে অবিশ্বাসী মারিদ এটা বুঝতে পারল না সে ক্রমশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। প্রিয় পুরুষ, আপনার প্রতি অসম্ভব ভালো লাগা থেকে আজ আমি চিঠি লিখতে বসেছি। আমার প্রথম চিঠিটা আপনার হাতে আছে, আর সেটা আপনি পড়ছেন এই ভেবে অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনি জানেন, আপনি আমার জীবনে হুট করেই চলে এসেছেন। আর সেজন্য আমিও চাই আপনার জীবনে হুট করে জড়িয়ে যেতে। আমার এই চিঠিটা পেয়ে আপনি হয়তো ভাবছেন, কে আমি? কেনই বা আপনাকে এমন চিঠি লিখছি? আসলে আমি কে সেটা আপনি সময় সাপেক্ষে জানতে পারবেন। তবে আমি কিন্তু আমার পড়াশোনার মতোই আপনার প্রতি ভীষণ মনোযোগী। আপনি কি হবেন আমার গল্পের উপন্যাস, যার প্রতিটি পৃষ্ঠা আমি বারবার পড়েও কখনো বিরক্ত হব না? আর না আগ্রহ কমবে, বরং পরের পৃষ্ঠায় কি আছে সেটা জানার আগ্রহে ঘন্টার পর ঘন্টা আপনাকে পড়তে মন চাইবে। আমি জানি আপনি খুব ভালো ছাত্র, তাই উপন্যাসের চেয়ে ভালো কোনো উপমা দিতে পারলাম না। আমার জানা নেই এর চেয়ে ভালো কি উদাহরণ দেব আপনাকে নিয়ে। তবে আপনার কাছে যদি আরও উত্তম কোনো উদাহরণ জানা থাকে, তাহলে চট করে একটা চিঠি লিখে পাঠিয়ে দিন আমায়। তবে খবরদার, চিঠি পাঠাতে গিয়ে কিন্তু আমাকে খুঁজতে আসবেন না। আমি আগেই বলে রাখছি, সময় হলে আমি নিজেই আপনার সামনে দাঁড়াব। ততদিন না হয় আমার বেনামি চিঠিগুলো গ্রহণ করুন। ইতি পত্রকন্যা। মারিদ হাতে চিঠিটা এই নিয়ে তৃতীয়বার পড়েছে। প্রত্যেকবার একই অনুভূতি তার। অপরিচিতার থেকে পাওয়া প্রথম চিঠির উত্তরে মারিদও জীবনে প্রথমবারের মতন কাউকে নিয়ে চিঠি লিখতে বসেছে। মারিদের মতো একজন ব্যক্তিত্বের মানুষ কাউকে চিঠি লিখবে, এটা অসম্ভব কিছু ছিল। অথচ মারিদ নিজের সকল ধরাছোঁয়ার নিয়ম ভেঙে আজ চিঠি লিখতে বসেছে অপরিচিতার নামে। মারিদের ধারণা, মানুষটি যদি অপরিচিতা হয় তাহলে মারিদ সবকিছু করতে প্রস্তুত। তাছাড়া এই কাজগুলো মারিদ জোরপূর্বক করছে এমন নয়। মারিদের অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে এসবকে ঘিরে। এই যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, অপরিচিতার অনুপস্থিতিতে তাকে মিস করা, এখন আবার তার নামে বেনামি চিঠি লেখা, এই সবগুলো মারিদের কাছে ইন্টারেস্টিং বিষয়। আর যেটাতে মারিদ আলতাফ ইন্টারেস্ট ফিল করে, সেটা মারিদ আলতাফ ডেফিনিটলি করবেই। মারিদ দক্ষ হাতে কলম চালিয়ে সাদা কাগজে লিখ, মিস পত্রকন্যা, আমার মতো একজন মানুষ কখনো কাউকে নিয়ে এইভাবে বসে চিঠি লিখবে, এটা অসম্ভব কিছু ছিল। অথচ আজ আপনাকে নিয়ে চিঠি লিখে আমার অসম্ভব ব্যাপারটাও সম্ভব করে ফেললাম। বাকি রইল আপনার গল্পের উপন্যাস হওয়া নিয়ে। তাহলে বলবো, আপনি খুব আবেগী মানুষ পত্রকন্যা। আর জীবন আবেগ দিয়ে চলে না। চিঠি লেখা, উপন্যাস হওয়া, এইগুলো সব কাল্পনিক চিত্র দিয়ে গড়া। আর আমি কারো জীবনে কাল্পনিক অস্তিত্ব হতে চাই না, বাস্তব হতে চাই। যে বাস্তবতা চাইলে কেউ মিথ্যা বানাতে পারবে না, কাল্পনিক বলে অস্বীকার করতে পারবে না। শুধু সত্য বলে অ্যাকসেপ্ট করতে হবে। আমি হলে কারো বাস্তব হতে চাইব, উপন্যাস নয়। বাকি রইল আপনি কে? তাহলে বলবো, আপনাকে জানার আগ্রহ আমার আকাশসমান হলেও আপাতত আপনাকে দেখতে চাইব না। সময় যখন চেয়েছেন তখন দিলাম। তবে আমি অধৈর্য হওয়ার আগে সামনে হাজির হবেন। ইতি। আমার পরিচয়টা আপনার জানা, তাই নাম উল্লেখ করলাম না। আপনার বেনামি চিঠির বেনামি সে। চিঠিটা লিখে মারিদ কলম রাখ। ভাঁজ করা কাগজটি চিঠির খামে রাখ। তনিমার দেওয়া চিঠির অপর পৃষ্ঠায় একটা ঠিকানা রয়েছে। মারিদ সেই ঠিকানায় চোখ বোলাল। মারিদের লেখা চিঠিটা যে এই ঠিকানায় দিতে হবে সেটা বুঝতে পেরে মারিদ ভাবল, সে কাল অফিসে যাওয়ার পথে এই ঠিকানায় তার লেখা চিঠিটা রেখে যাবে। চিঠি লেখা শেষে মারিদ তনিমার দেওয়া চিঠিটা যত্ন করে তুলে রাখল তার লকারে। এখন রাত 12টা। দুপুরে সে রিফাতের সঙ্গে লাঞ্চ করে অফিসে চলে গিয়েছিল। কাল রাতের অনিদ্রা থাকায় মারিদ অফিসের রেস্টরুমে ঘন্টা দুয়েক ঘুমিয়েও নিয়েছিল।
তবে এর মধ্যে অপরিচিতার চিঠিটা সে অফিসে পৌঁছে একবার পড়েছিল, আর এখন বাসায় এসে দুবার পড়েছে। কিন্তু এত সময়ের মাঝে অপরিচিতার কোনো খবর নেই। বলতে গেলে মেয়েটি গায়েব হয়ে আছে। আজ সারাদিন তাদের কথা হয়নি, আর না অপরিচিতার ফোন এসেছে। যদিও দুপুরে মেয়েটি তাকে ফোন করেছিল, তবে দুজনের কথা হয়নি তখন। এখন রাত 12টার বেশি, অথচ এখনো খবর নেই। আচ্ছা, মেয়েটার কি কোনো সমস্যা হয়েছে? চিন্তিত মারিদ কপাল কুঁচকে হাতে ফোনটাই বসন্তের পাখি নামক সেভ নাম্বারে ডায়াল করতে করতে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। এতক্ষণ সে সোফায় বসে অপরিচিতার নামে বেনামি চিঠি লিখছিল। আজ ছাদে যেতে মন চাইছে না বলে সে বিছানায় আতশোয়া হয়ে বসল। বিছানার পাশের সুইচবোর্ডের বাটন চেপে রুমের আলো নিভল। অল্প আলোর ডিমলাইট জ্বালিয়ে কর্নার টেবিল হতে রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে রিমোটটি যথাস্থানে রাখল। ততক্ষণে মারিদের ফোনে অপরিচিতার কলটিও কেটে গেল। সংযোগ বিচ্ছিন্ন হতেই মারিদের কুঁচকে যাওয়া কপাল আরও কুঁচকে গেল। মেয়েটি হঠাৎ কোথায় হারিয়ে গেল সেই ভেবে মারিদ আবারও কল মেলাল। দুঃখজনকভাবে এইবারও মারিদের ফোনটি রিসিভ হল না। পরপর দুবার মারিদের কল রিসিভ না হওয়াতে মারিদের চিন্তার রেশ আরও খানিকটা বেড়ে যাওয়ায় কয়েক সেকেন্ড সময় নিয়ে ভাবল, হয়তো অপরিচিতা আজ ঘুমিয়ে পড়েছে। কাল রাতের অনিদ্রা থেকে আজ হয়তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, বিষয়টি ভেবে খানিকটা স্বাভাবিক হল মারিদ। তবে অপরিচিতা ঘুমানোর আগে মারিদকে একবার বলে গেলে হয়তো এই মুহূর্তে মারিদের টেনশন হতো না। মারিদ খানিকটা ভেবে হাতে ফোন বিছানার উপর রেখে সে পুনরায় সোফায় গিয়ে বসল। টেবিলের উপর থাকা ল্যাপটপটি অন করে তাদের ওয়েবসাইট ভিজিট করতে লাগল মনোযোগ সহকারে। এই সপ্তাহে তাদের ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে। সেগুলোর প্রসেসিং কাজ চলছে। ম্যানেজার থেকে শুরু করে মারিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টেরও ইমেইল এসেছে। মারিদ জরুরি ভিত্তিতে সেই ইমেইলগুলো চেক করতে গিয়ে ফোনের কথা ভুলে গেল। মারিদের অবহেলায় ফেলে রাখা ফোনটি বিছানার উপর নিঃশব্দে ভাইব্রেশন হতে লাগল বারবার। অথচ কাজে ডুবে থাকা মারিদের সেদিকে লক্ষ্য হল আরও ঘণ্টাখানেক পর। হঠাৎ বেখেয়ালে বিছানায় চোখ পড়তেই দেখতে পেল ফোনের আলো। বাম হাতে ল্যাপটপের শাট ডাউন টেনে বন্ধ করে উঠে গেল বিছানার দিকে। কোমর ঝুঁকে বিছানা থেকে ফোন নিতে নিতে স্ক্রিনে ভাসল বসন্তের পাখি নামটি। ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টেনে ফোন রিসিভ করল। মারিদ হ্যালো বলার আগেই ফোনের উপাস থেকে মেয়েলি কণ্ঠে অভিযোগ তুলে বলল, আপনি আর কখনো আমার সামনে অন্য কাউকে বিয়ের কথা বলবেন না। প্রতিবারই অপরিচিতা তাকে ফোন দিয়ে সালাম দেয়া, অথচ আজ সালামের বদলে অভিযোগ করল। মারিদ বেশ বুঝতে পারছে অপরিচিতা দুপুরে রিফাতের বলা মারিদের বিয়ের ব্যাপারটা নিয়ে অভিমান করেছিল এতক্ষণ, আর এজন্য এতটা সময় নিয়ে মারিদের সাথে কথা বলেনি। মূলত অপরিচিতার রিয়াকশন দেখার জন্যই তো তখন মারিদ অপরিচিতার ফোনটা রিসিভ করেছিল রিফাতের কথাগুলো শোনাতে। এবার অপরিচিতা মারিদকে নিয়ে কতটুকু সিরিয়াস সেটা তো বাজিয়ে দেখা দরকার। মারিদ এক হাতে ফোন কানে চেপে অপর হাতে তার সুন্দর চুলে হাত বুলাতে বুলাতে মৃদু গলায় বলল, কেন? আমার শুনতে ভালো লাগে না। কেন? অসহ্য লাগে। কেন? আমি চাই না আপনার বিয়ে হোক। কেন? আপনাকে অন্য মেয়ের জামাই সাজলে সুন্দর দেখাবে না। কেন? অন্য মেয়ের সাথে আপনাকে মানাবে না তাই। তাহলে কার সাথে মানাবে? আমি জানি না। তাহলে কে জানে? আমি কিভাবে বলবো? আপনি বলতে না পারলে কে বলতে পারবে সেটার সন্ধান করুন মিস। আমার বউ লাগবে। বিয়ে করব না। না। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? হ্যাঁ। কেন? জানি না। কারণটা জানুন মিস। জেনে আমাকেও জানান। অপেক্ষায় আছি। বউ লাগবে শীঘ্রই। তীব্র অধিকারবোধ নিয়ে পরপর কথাগুলো বলল ফোনের ওপাশের মেয়েটি। মারিদ কানে ফোন চেপে বিছানায় আতশোয়া হয়ে বসল। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতিগুলো অদ্ভুত হয়। অদ্ভুত ভালো লাগা কাজ করে মনে। ফোনের এপাশের ওপাশের দুই পাশের মানুষ দুটোই জানে তারা দুজন দুজনকে অলরেডি পছন্দ করে ফেলেছে। পছন্দ না করলে কেউ এত সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে না। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি চুপ। মারিদের বউ লাগবে বিশ্বাসটা যে অপরিচিতাকে ইঙ্গিত করে বলেছে মারিদ, সেটা বুঝে অবুঝের মতো রইল মেয়েটি। মারিদের কথার প্রসঙ্গ পাল্টে ফোনের ওপাশের মেয়েটি হঠাৎ অদ্ভুত প্রশ্ন করে বলল, আচ্ছা আপনি কালো ফুল পছন্দ করেন? অপরিচিতার হঠাৎ প্রশ্নে মারিদ তীক্ষ্ণ গলায় বলল, কালো ফুল?
মারিদের পাল্টা প্রশ্নে মেয়েটি একইভাবে আবারও বলল, হ্যাঁ, কালো অভিশপ্ত ফুল পছন্দ করেন? ফুল আবার অভিশপ্ত হয় নাকি? মারিদকে পাল্টা প্রশ্ন করতে দেখে মেয়েটি অদ্ভুত ভঙ্গিতে রহস্যময় গলায় বলল, হ্যাঁ হয়। কালো টকটকে অভিশপ্ত ফুল আমার ভীষণ পছন্দের। কালো রঙের উপর আপনি আর কোনো রং ছড়াতে পারবেন না। এজন্য মূলত আমার কালো রঙের ফুল পছন্দ। তাছাড়া কালো ফুলের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে কি জানেন? কালো ফুল দিয়ে আপনি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে সহজে মেরেও ফেলতে পারবেন, আর সেটা কেউ টেরও পাবে না। চমৎকার না ব্যাপারটা? ফোনের ওপাশের মেয়েটিকে হঠাৎ মারিদের কাছে অদ্ভুত লাগল। তারপরও মারিদ অপরিচিতার কথায় বিশেষ পাত্তা দিল না। মারিদ এসব অভিশপ্ত ফুল কিংবা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী নয়। তাই মারিদ অপরিচিতার কথাগুলো মজা ছলে নিতে ফোনের উপাস থেকে অপরিচিতা ফের মারিদকে অদ্ভুত প্রশ্ন করে বলল, আচ্ছা, আপনার মানুষের মাংস পছন্দ? না, আমার পছন্দ। ওকে। আচ্ছা, আপনি মানুষের রক্ত পান করেছেন কখনো? না, তবে আপনারটা পেলে অবশ্যই পান করব। মারিদের কথায় মেয়েটিও তাল মিলিয়ে বলল, তাহলে একদিন অবশ্যই পান করাব আপনাকে। অপেক্ষা রইলাম। ফোনের ওপাশের মেয়েটির অদ্ভুত আর রহস্যময় প্রশ্নে মারিদও নির্লিপ্তভাবে তাল মেলাল। যেন মেয়েটির এসব কথাগুলো বেশ স্বাভাবিক মারিদের নিকট। মারিদ মেয়েটিকে সন্দেহ না করে বরং স্বাভাবিকভাবে কথা চালিয়ে বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ। আপনি? হুম। তারপর আবারও দুজনে চুপ। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে ফোনের ওপাশে মেয়েটি হঠাৎ মারিদকে বলল, আচ্ছা, আপনার সমুদ্র ভালো লাগে? না। কেন? জানি না, তবে পছন্দ না। মারিদ প্রকৃতিপ্রেমী মানুষ নয়, আর না সে বেশি আবেগ দেখাতে পারে। মারিদের যখন যা ভালো লাগে সে সেটাই করে। আবেগ দেখিয়ে সাগর, পাহাড় কিংবা সমুদ্র পছন্দ না। মারিদের কথায় ফোনের ওপাশের মানুষটি উচ্ছ্বাস কণ্ঠে জানিয়ে বলে, আমার সমুদ্র পছন্দ। খোলা আকাশ পছন্দ। খোলা আকাশের নিচে সমুদ্রের জলে পা ডুবিয়ে একাকী হাঁটতে পছন্দ। কিন্তু কখনো এসব দেখা বা করা হয়নি। জীবনে কখনো দেখা হবে কিনা তাও জানি না। ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে শেষে কেমন নরম হয়ে গেল। মারিদ বলল, সমুদ্র দেখা কঠিন কিছু নয় মিস। চাইলেই একবার নয় শতবার দেখা যায়। সবার জীবন কি আর আপনার মতো এত স্বাধীন? কিছু মানুষের জীবন পরাধীনও হয়। আপনি পরাধীন? মারিদ তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করতে ফোনের ওপাশের মেয়েটি উত্তর করল না, বরং মারিদের কথার প্রসঙ্গ পাল্টাতে চেয়ে বলল, আচ্ছা, বাকি কথা ছাড়ুন। আজকে সারাদিন কি করেছেন তা বলুন। মেয়েটিকে প্রসঙ্গ পাল্টাতে দেখে মারিদ সন্দেহে কপাল কুঁচকাল। অপরিচিতার সম্পর্কে মারিদ কিছু না জানলেও এতটা বুঝতে পারছে মারিদের অপরিচিতা হয়তো কোনো ঝামেলায় আছে, হয়তো পারিবারিক কোনো কিছু হবে বলে সে মারিদকে বলতে চাইছে না, এজন্য প্রসঙ্গ পাল্টাচ্ছে বারবার। কিন্তু মারিদও বেশ দ্বিতার সঙ্গে অপরিচিতাকে প্রসঙ্গ পাল্টাতে না দিয়ে বলল, আমি আপনাকে স্বাধীনতা দিলে আপনি হবেন আমার? মারিদ সরাসরি অপরিচিতাকে তার হওয়ার প্রস্তাবটা করল। অপরিচিতা মারিদের কথায় বেশ কিছুক্ষণ চুপ রইল। তারপর খুবই নরম সুরে ভাঙা গলায় মারিদকে বলল, সবার জীবন সুখময় নয় ব্যবসায়িক সাহেব। কেউ কেউ আমার মতন অভিশপ্ত কালো ফুলও হয়। আমার জন্য কেউ শান্তিতে থাকতে পারে না। তাই আমি আপনার জীবনটাও অশান্তিময় করতে চাই না। আপনার সাথে কথা বলার এই সময়টুকু আমার জীবনে বেস্ট সময়। ভবিষ্যতে কি হবে জানি না, তবে আপনাকে খুব মিস করব। কথাগুলো বলার সময় ফোনের ওপাশের মেয়েটি বোধহয় কাঁদছিল। মারিদ ঠিকঠাক ঠাহর করতে পারছিল না, কারণ অপরিচিতা মেয়েটি যথাসম্ভব নিজেকে মারিদের থেকে লুকানোর চেষ্টা করছে। মারিদ কপাল কুঁচকে সন্দেহ পোষণ করে বলল, মিস করবেন মানে? ছেড়ে যাবেন নাকি? আপনাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই। খুব ভাগ্য করে আপনাকে পেয়েছি, আপনাকে হারালে আমি হতভাগী। আজ বেশ ইমোশনাল আর ঘোলাটে লাগল অপরিচিতার কথাগুলো মারিদের কাছে। মারিদ সোজাসাপটা প্রশ্ন করে ফোনের ওপাশের মেয়েটিকে বলল, কিছু হয়েছে মিস অপরিচিতা? কোনো সমস্যা? আমাকে বলুন, আমি সব কিছু ঠিক করে দিব। বিশ্বাস রাখুন, কিছু হয়নি। আমাকে নির্ভয়ে বলুন মিস, আমি শুনতে চাই। ওয়াদা করছি আপনার সকল সমস্যার সমাধান হব আমি। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি নরম হতে গিয়েও হল না।
বরং স্বাভাবিক কণ্ঠে হেসে উঠল বলল, ব্যবসায়িক সাহেব, চাপ নিয়েন না। নো সমস্যা, ফুর্তি। সিরিয়াস হওয়ার কিছুই নেই, আমি মজা করছিলাম এতক্ষণ। আপনি আমাকে নিয়ে এত সিরিয়াস হলে তো আমি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাব। তখন হবে আরেক সমস্যা। আচ্ছা যাই হোক, আপনি কি সত্যি বিয়ে করবেন? মারিব বালিশে মাথা রাখতে রাখতে বলল, আপনি চাইলে অবশ্যই। আর আমি না চাইলে? জল ঘোলা করবেন না। বিপদে কিন্তু আপনিই পড়বেন। আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নই। যদি পরিচয় না দিই তখন? আপনাকে খুঁজে বের করা কঠিন কিছু নয়। চাইলে বাজিয়ে দেখতে পারেন। 2 ঘন্টার মধ্যে আপনি সহ আপনার সকল তথ্য আমার সামনে হাজির হয়ে যাবে। দেখবেন। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটির মাঝে ভয় দেখা গেল। মেয়েটি তাড়াহুড়ো বলল, প্লিজ না, এমনটা করবেন না। আমাকে একটু সময় দিন, আমি নিজে এসে আপনার সামনে দাঁড়াব। ততদিন প্লিজ আমাকে খুঁজবেন না। অনুরোধ রইল। অপরিচিতা বারবার একই কথা বলায় মারিদ ভারী শ্বাস ফেলল। তারপর রাত জেগে দুজন কথা বলল আরও ঘণ্টাখানেক সময়। তারপর ডায়াল কলে থেকেই একটা সময় দুজন ঘুমিয়ে পড়ল। ফোনের ওপাশের মেয়েটি আগে ঘুমিয়েছিল কথা বলতে বলতে। সেজন্য মারিদও আর কল কাটল না। বরং মারিদের কেন যেন অপরিচিতার ভারী নিঃশ্বাসের শব্দটা ভালো লাগল। মনে হচ্ছে অপরিচিতা তার পাশেই ঘুমাচ্ছে। মারিব বিছানায় উপুট হয়ে শুতে শুতে ফোনের স্পিকার বাড়াল। তীব্র ঘুমে সেও ঘুমিয়ে যেতে যেতে শুনল ফোনের ওপাশের অপরিচিতার ঘন শ্বাস। তারপর এইভাবেই দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। প্রেম করবে না করেও অপরিচিতা মেয়েটি দিন দিন মারিদের প্রতি পজেসিভ হয়ে উঠল। মুখে ভালোবাসি না বললেও দুজনের মধ্যে অদৃশ্য সম্পর্ক গড়ে উঠল ততদিনে। খাওয়া দাওয়া, ঘুম, সকল খবরই রাখা হয় একে অপরের, অথচ অপরিচিতা মারিদকে নিজের পরিচয় তখনও জানায়নি। এর মাঝে মারিদ সেদিন সকালে অফিসে যাওয়ার পথে তনিমার চিঠির উত্তর পাঠাল। তারপর থেকে মারিদের সঙ্গে তনিমার বেনামি চিঠি আদান প্রদান হতে লাগল। রাতে ফোনালাপ আর দিনে সাপ্তাহিক চিঠি মাধ্যম হয়ে উঠল মারিদের জীবনে ধারাবাহিক নিয়ম। এই ধারাবাহিকতা মারিদের জীবনে চল আরও 3 মাস। কেউ কারো খবর জানে না। তনিমা জানে না ওর চিঠি সোহাগের জায়গায় কার কাছে যাচ্ছে। আর মারিদ জানে না অপরিচিতা নামক মানুষটিকে, কার সাথে সে কথা বলছে। কেমন একটা ঘোলাটে গোলকধাঁধায় ফেসে গেল 3টি জীবন। আর এই শুরুটা হয়েছিল অপরিচিতার ফোন থেকে, আর শেষটা হলো অপরিচিতার ফোনেই। এই সেদিন বিকালে মারিদ ওর অফিসের মিটিংয়ে বসেছিল। সঙ্গে তার বাবা চাচারা ছিল। যেহেতু বোর্ড মিটিং ছিল তাই মারিদের ফোনটি সাইলেন্ট ছিল। বিকাল তখন 4টে নাগাদ। হঠাৎ অপরিচিতার কল তার ফোনে অনবরত আসতে লাগল। ভো ভো কম্পনে মারিদ টেবিলের উপর ফোনটি দেখেও বারবার সাইড বাটন চেপে সাইলেন্ট করে দিচ্ছিল। যেহেতু মিটিংয়ে ছিল সে কলটা রিসিভ করতে পারছে না। মারিদ খুব স্বাভাবিকভাবে কলটা সাইলেন্ট করে দিলেও খুব অস্বাভাবিকভাবে অপরিচিতার কল আসতে লাগল। মারিদ ফোনটি উল্টে দেওয়ায় সেটা দেখল না। মারিদের মিটিং আরও 40 মিনিট পর শেষ হতেই সে ফোনটি হাতে নিল। ফোনের লাইট অন করে দেখল বিগত 40 মিনিটে অপরিচিতার কল এসেছে 106টি। এত ফোন কল দেখে মারিদের ভিতরটা যে হঠাৎ মুচড়ে উঠল। দ্রুততার সঙ্গে কল করতে গিয়ে তৎক্ষণাৎ ফোন আসল অপরিচিতার নাম্বার থেকে। মারিদ ফোন রিসিভ করে কানে তুলতেই ফোনের উপাস থেকে একটা অস্থির, উত্তেজিত, ব্যর্থ গলা শোনাল। অপরিচিতা হাঁফানো গলায় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান ব্যবসায়িক সাহেব, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচান। আমি অনেক বড়। ওই মায়াডা ধর। হারামজাদি বাচ্চা যেন পালাইতে না পারে। ধর ধর। অপরিচিতা কান্না আর ফোনের ওপাশের পুরুষালী কণ্ঠে মারিদের মস্তিষ্ক তড়াক করে উঠল। তার অপরিচিতা বিপদে আছে বুঝতে পেরে মারিদ দিশেহারা ভঙ্গিতে উত্তেজিত গলায় বলল, অপরিচিতা, কি হয়েছে আপনার? কোথায় আছেন আপনি? আমাকে লোকেশন বলুন, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো। মানুষের হইচই আর অপরিচিতার দৌড়ানোর শব্দ ছাড়া মারিদের কানে তেমন কিছুই এলো না। দিশেহারা মারিদ অস্থির উত্তেজিত ভঙ্গিতে জেদি গলায় আহহ বলে চিৎকার করতেই পাশের কেবিন থেকে মারিদের বাবা চাচা, রিফাত, মারিদের অ্যাসিস্ট্যান্ট সহ সবাই দৌড়ে এলো। মারিদ তখনও কানে ফোন নিয়ে অপরিচিতা অপরিচিতা বলে চিৎকার করে ডাকছে।
মারিদের বাবা নিজের ছেলেকে পাগলের মতো আচরণ করতে দেখে তিনিও দৌড়ে এলেন। মারিদকে শান্ত করতে বারবার তিনিও অস্থির হচ্ছিলেন। এর মাঝে হঠাৎ অপরিচিতার গলা শোনা গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে মারিদকে আকুতি স্বরে বলল, আমি আর কতক্ষণ বাঁচব জানি না। অলরেডি একটা গুলি খেয়ে দৌড়াচ্ছিলাম এতক্ষণ, আর আপনাকে ফোন দিচ্ছিলাম। আপনি আমার ফোন তুলছিলেন না বলে বারবার আল্লাহকে ডাকছিলাম। মরে যাওয়ার আগে অন্তত শেষবার আপনার সাথে একটু কথা বলতে চাই। ভীষণ ভালোবাসি আপনাকে, এতটা ভালোবাসি যতটা ভালোবাসলে আপনার জন্য আবার বাঁচতে চাইব। আমাকে ক্ষমা করবেন, আমি কথা রাখতে পারলাম না। অপরিচিতা কথায় মারিদের গলা চেপে আসল তীব্র বুকফাটা আর্তনাদে। হাহাকার বুকে জমল চোখে কোণে। একটু করে বলল, জান প্লিজ। মারিদের অসহায়ত্বের আর্তনাদ চোখে পড়ার মতো ছিল। উপস্থিত সকলে মারিদের দিকে তাকিয়ে। এর মাঝে শোনা গেল ফোনের ওপাশের কতগুলো পুরুষের হইচি। কেউ একজন চিৎকার করে বলছে, এই শালিকে সবাই মিলে গুলি কর, গুলি কর, মাইরা দে, মাইর দে। লোকগুলোর চিৎকারের সঙ্গে সঙ্গে পরপর গুলির শব্দ শোনা গেল, সেই সাথে অপরিচিতার গগন কাঁপানো চিৎকার। তারপর সঙ্গে সঙ্গে টুটু করে অপরিচিতা কলটি বিচ্ছিন্ন হয়ে গেল। হয়তো ফোনটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই। পরের পর্ব জন্য একটু অপেক্ষা করেন।